শেখ হাসিনার মন্তব্য ঘিরে দিনকে দিন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ভিয়েতনাম, মিয়ানমার আশ্রয়হীন লাখো মানুষ। জম্মু ও কাশ্মীরে বেকায়দায় মোদী সরকার, বিদ্রোহী নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত 7। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিলেও তা মানা হচ্ছে না। নতুন করে সম্প্রতি ফাঁস হয়েছে শেখ হাসিনার ফোন আলাপ, যার প্রেক্ষিতে হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে ক্ষোভের কারণ। একের পর এক মামলার মুখে দাবি উঠছে তাকে দেশে ফিরিয়ে আনার, কিন্তু দেবে কি ভারত, নাকি আরও তিক্ত হবে দুই দেশের সম্পর্ক? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ में जो कुछ भी हुआ है उसको लेकर দেশ পালানো স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হওয়ার পর থেকেই জোরালোভাবে সামনে আসছে তাকে ফিরিয়ে আনার আলাপ। আদালত বললে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। যদি আমাদের লিগ্যাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হয়, আমরা অবশ্যই চেষ্টা করব ফেরত আনতে। বারংবার প্রশ্ন করা হলেও সরাসরি কোনো উত্তর দিচ্ছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে জনমনে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। ভারতে আশ্রিত একজন মিত্রকে নিয়ে কেন এমন নাটক করছে দিল্লি? চাইলেই কি দেশে ফেরার স্বাধীনতা আছে হাসিনার? জার্মানির বার্লিনে গত 10 সেপ্টেম্বর মঙ্গলবার সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো নিয়ে প্রশ্নের জবাবে কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বলেন জয়শঙ্কর। তিনি বিষয়টি কূটনৈতিক দাবি করলেও সিদ্ধান্তটি আসলে রাজনৈতিক। এর আগেও প্রায় একই কায়দায় প্রশ্ন এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গণ অভ্যুত্থানের মুখে ঢাকা থেকে পালানো প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে কেন এত রাগটাগ করছে নয়াদিল্লি? 2013 সাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে কার্যকর আছে আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের একটি চুক্তি। অনেকের ধারণা হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এই চুক্তি যথেষ্ট, কিন্তু আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে একের পর এক মামলা হলেও চলমান চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে এমন সম্ভাবনা নেই বলেই মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা। তাদের দাবি, ওই চুক্তিতে এমন কিছু বিধান বা শর্ত আছে যার কোনোটাকে ব্যবহার করে বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে ভারত। এদিকে জাতিসংঘের চলমান ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছিলেন প্রধান উপদেষ্টা। গত সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায় মোদী ও ইউনূসের মধ্যে বৈঠকের অনুরোধ মানা হবে কিনা দিল্লি থেকে এখনও পাওয়া যায়নি তেমন কোনো গ্রিন সিগন্যাল। বিশেষজ্ঞদের ধারণা, দুই নেতার সাক্ষাৎ হলে হাসিনাকে নিয়ে আলোচনা হওয়ার ব্যাপারটি হয়তো এড়াতে চাইছে ভারত। শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেয়া থেকে বিরত রাখে ভারত, সম্প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে অস্বস্তির কারণ। পাল্টাপাল্টি কথার লড়াই আরও জটিল করে তুলছে দ্বিপাক্ষিক সম্পর্ক। এমন চলতে থাকলে দীর্ঘমেয়াদী অচল অবস্থার দিকে চলে যেতে পারে গোটা পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ভিয়েতনাম ও মিয়ানমার। ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শুধু ভিয়েতনামে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে ৮০০রও বেশি মানুষ, এখনো নিখোঁজ ১০০র কাছাকাছি। মিয়ানমারের প্রাণহানি হয়েছে ১৯ জনের। বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় আশ্রয়হীন হয়েছে হাজারো মানুষ। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে।
230 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ভিয়েতনামে আঘাত হেনেছে চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগি। সপ্তাহ ধরে ইয়াগির প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বহু এলাকা। আকস্মিক বন্যায় ঘটেছে ভয়াবহ ভূমিধসের ঘটনা। রেড রিভার নদীর পানি রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাওয়ায় রাজধানীর হ্যানয়ে বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় পেলেও বাসিন্দারা খাদ্য, নিরাপদ পানি এবং ঔষধের অভাবে ভুগছেন। ফিলিপাইনের লুজন প্রদেশ এবং চীনের কোটু দ্বীপে তাণ্ডব চালিয়ে গেল 7 সেপ্টেম্বর ভিয়েতনামে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি। টানা বৃষ্টিতে দেশটির লাওকাই প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। প্রদেশটির লাংনু থেকে প্রায় অর্ধশতাধিক মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছে এখনও অর্ধশতাধিক মানুষ। গ্রামটিতে সড়ক যোগাযোগের ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ চালাতে ভারী সরঞ্জাম আনা অসম্ভব হয়ে পড়েছে। ইউনিসেফের তথ্য মতে ইয়াগির আঘাতে ভিয়েতনামের বহু এলাকায় হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। বন্যায় বাড়ি হারানো বাসিন্দারা বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়ায় সেখানে লেখাপড়া বন্ধ রয়েছে অন্তত 20 লাখ শিশুর। টাইফুন ইয়াগি ঘূর্ণিঝড় ইয়াগি ভিয়েতনামে সপ্তাহ জুড়ে প্রভাব ফেলছে। আমার মনে হয় এটি গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের একটি। ঝড়টি ফিলিপাইনে কিছুটা দুর্বলভাবে অতিক্রম করলেও ভিয়েতনাম এসে তীব্রতর হয়ে ওঠে। এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াগি তাণ্ডব চালিয়েছে মিয়ানমারের রাজধানী নেইপিদোতে। সেখানে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত 19 জনের প্রাণহানি হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। বন্যায় ডুবেছে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ও। শহরটি প্রায় 366 বর্গ কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে গেছে। এই শহরেও বাস্তুচ্যুত হয়েছেন হাজারের অধিক মানুষ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতের জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রচারের সময় বিদ্রোহীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে 2 সেনা সহ অন্তত 7 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 5 জন বিদ্রোহী। শনিবার ভোরে কাশ্মীর উপত্যকার বারামুলা জেলায় সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে 3 বিদ্রোহী নিহত হয়। এদিকে জম্মুর খিস্তবার ও জেলার বিদ্রোহীদের গুলিতে 2 সেনা নিহত হয়েছে। এর আগে শুক্রবার কাঠুয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও 2 বিদ্রোহীর মৃত্যু হয়। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে জম্মু ও কাশ্মীরে বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন নরেন্দ্র মোদী। তাই রাজ্যটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল 2014 সালে। দীর্ঘ 10 বছর পর আগামী 18 সেপ্টেম্বর সেখানে ভোট হতে চলেছে। গোয়েন্দাদের দাবি, নির্বাচনকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। গাজার মতোই চরম মানবিক সংকটে ভুগছে ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দারা। জেনিনে অকল্পনীয় দুর্ভোগে বাস করছে ফিলিস্তিনিরা। গেল 28 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত জেনিনের উদ্বাস্তু শিবিরগুলোতে ইসরায়েলি বাহিনীর আক্রমণে 14 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ধ্বংস করা হয়েছে জেনিনের বেশিরভাগ সড়ক, ঘরবাড়ি, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট। গাজার মতোই মর্মান্তিক মানবিক সংকটের সম্মুখীন হচ্ছে অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দারা। জেনিনে পানি এবং বিদ্যুতের অভাব ও অকল্পনীয় দুর্ভোগ নিয়ে জীবনযাপন করছে স্থানীয়রা। চলতি বছরের 28 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত জেনিনের উদ্বাস্তু শিবিরগুলোতে ইসরায়েলি বাহিনীর অভিযানে 14 জন স্থানীয় লোক মারা যায়। জেনিনের অধিকাংশ রাস্তা, ভবন এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ নেটওয়ার্ক ধ্বংস করা হয়। খালিদ নামে জেনিনের স্থানীয় এক বাসিন্দা জানান, সেখানে তাদের ভিটাবাড়ি ধ্বংস করা হয়েছে। বাড়ির পাশে সুড়ঙ্গ থাকার সন্দেহে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। হামলার পর এক ইসরায়েলি পুলিশ তাদের জিজ্ঞাসা করে এই বাড়িটি তার কিনা এবং পরে তার জিনিসপত্র এবং ফোন নিয়ে যায়। খালিদ বলেন, এটি কেবল ইসরায়েলি বাহিনীর দাবি ছিল, তবে সেখানে আসলেই কোনো সুড়ঙ্গ ছিল না। স্থানীয়রা বলছেন, খালিদের বাড়িতে বোমা হামলার পর ইসরায়েলি বাহিনী তদন্ত চালিয়ে যায়। নিকটবর্তী এলাকায় পূর্বে আবিষ্কৃত একটি সুড়ঙ্গ ছাড়া খালিদের বাড়ির নিচে কোনো সুড়ঙ্গ খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সুড়ঙ্গের ভেতর বিপজ্জনক সামরিক কাজে সহায়তা করতে সাধারণ মানুষকে ইসরায়েলি বাহিনী বাধ্য করত। মোহাম্মদ নামে এক ফিলিস্তিনি জানান, ইসরায়েলি সামরিক সদস্য মুসা আবু তাকে সুড়ঙ্গে প্রবেশ করতে বলেন। যখন তিনি সুড়ঙ্গে প্রবেশ করেন তখন তাকে একটি ড্রোন দেওয়া হয় এবং সুড়ঙ্গের ভেতর কি আছে তা দেখাতে বলা হয়। মোহাম্মদ জানান, সেখানে পাথর ছাড়া কিছুই ছিল না, তবুও তারা সন্দেহ করছিল সেখানে সশস্ত্র লোক লুকিয়ে থাকতে পারে। মোহাম্মদ আরও বলেন, তিনি খুব বেশি ভয় পাননি, তবে বেশ চিন্তিত ছিলেন যে হয়তো তারা তাকে সুড়ঙ্গের ভেতর থেকে আর বের হতে দেবেন না। ইফা জাহান, বাংলা ভিশন।
ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে শত্রুতা না বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই আহ্বান জানায় দেশটি। বিশ্বকে কয়েকটি ভাগে বিভক্ত করে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করানোর রাজনীতি থেকে সরে আসতেও যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে চীন। হিজেল জুবাইরের ডেস্ক রিপোর্ট। ইউক্রেনে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহের বিরোধিতা জানিয়েছে চীন। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিষয়ক বৈঠকে চীনের সহকারী স্থায়ী প্রতিনিধি জেং শুয়াং বলেন, সংঘাত ঘিরে ইউক্রেনকে যেভাবে অস্ত্র সরবরাহ করা হচ্ছে তা পরিস্থিতি আরও জটিল করে তুলবে, উত্তেজনা বাড়াবে। এ সময় ইউক্রেন যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক সংহতির অবমূল্যায়ন না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে শুয়াং বলেন, এতে বিভাজন ও শত্রুতা বাড়ছে, বিশ্বের বিভিন্ন ব্লককে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে। বৈঠকে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক শীর্ষ প্রতিনিধি ইজুমি নাকামিৎসু বলেন, ইউক্রেনে যে কোনো অস্ত্র সরবরাহ আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিধিবিধান মেনে হতে হবে। সব পক্ষকে মানবাধিকার আইন মেনে চলা ও বেসামরিক নাগরিকদের হতাহত এড়ানো নিশ্চিত করতে বলেন তিনি। এর আগে ইউক্রেনে সংঘাত বন্ধ করে রাজনৈতিকভাবে সমাধানে পৌঁছানোরও আহ্বান জানান নাকামিৎসু। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজা বলেন, পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। রাশিয়া আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি টানতে চাইলেও ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা তা চাইছে না বলে অভিযোগ করেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির আলোচনার প্রতিক্রিয়ায় চীনের প্রতিনিধি বলেন, ইউক্রেনে সংকট সৃষ্টির জন্য চীন দায়ী নয়। এই সংঘাতে বেইজিং কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি, বরং আলোচনার মাধ্যমে এর সমাধানে কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রকে একপেশে অবস্থান নেয়া ও পক্ষ অবলম্বনের দায়ে অভিযুক্ত করে ওই পথ থেকে সরে আসার আহ্বান জানান চীনের প্রতিনিধি। আমরা আশা করব এইসব শান্তি আহ্বানের বিপরীতে যুক্তরাষ্ট্র কান বন্ধ করে থাকবে না। আমরা চাই তারা যেন ইউক্রেনে শান্তি ফেরাতে চীনসহ অন্যান্য দেশের পদক্ষেপগুলোতে বিঘ্ন না ঘটায়। যুদ্ধ থামাতে তারা গঠনমূলক ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। আফ্রিকার দেশ কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স টিশিসেকেদিকে হত্যার উদ্দেশ্যে তার বাসভবনে হামলা চালানোর অভিযোগে মার্কিন নাগরিক সহ বিভিন্ন দেশের 37 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। প্রায় 3.5 মাস বিচার কাজ চলার পর শুক্রবার কঙ্গোর সামরিক আদালত 37 জনকে ফাঁসি এবং বাকি 14 জনকে মুক্তি দেন। দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে 31 জন কঙ্গোর, 3 জন যুক্তরাষ্ট্রের, 1 জন যুক্তরাজ্যের, 1 জন বেলজিয়াম এবং 1 জন কানাডার নাগরিক। দণ্ডাদেশ দেয়া 4 দেশের 6 নাগরিকের মধ্যে 5 নাগরিক কঙ্গোলিজ বংশোদ্ভূত। 1 জন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নাগরিক। হামলার পরিকল্পনাকারী ক্রিস্টিয়ান মালাঙ্গাও কঙ্গো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে নাগরিকত্ব অর্জন করেছিলেন। গেল মে মাসে ক্রিস্টিয়ান মাঙ্গালার নেতৃত্বে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে হামলা হয়েছিল। হামলার সময় নিরাপত্তা বাহিনী ও সেনা সদস্যদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয়েছিল মালাঙ্গা। এ ঘটনায় জড়িত সন্দেহে মোট 51 জনকে গ্রেপ্তার করেছিল কঙ্গোর নিরাপত্তা বাহিনী। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী রোগ মাঙ্কি পক্সের টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি জানায় 2 ডোজের এই টিকা মাঙ্কি পক্সের বিরুদ্ধে 82% কার্যকর। চলতি বছর আফ্রিকার দেশগুলোতে সংক্রামক এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি। এরই মাঝে তা ইউরোপ, এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট। করোনা মহামারী যেতে না যেতেই প্রাণঘাতী সংক্রামক রোগ মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। চলতি বছর কেবল আফ্রিকা মহাদেশেই 26,543 জন মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 724 জনের। এরই মাঝে আফ্রিকা থেকে এই রোগ ইউরোপ ও এশিয়ার বেশ কিছু দেশে ছড়িয়ে পড়েছে। তবে শেষমেশ আশার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শুক্রবার এই রোগের সংক্রমণ ঠেকাতে প্রথমবারের মতো একটি টিকার অনুমোদন দিয়েছে সংস্থাটি। এটি উদ্ভাবন করেছে ডেনমার্ক ভিত্তিক বায়োটেকনোলজি প্রতিষ্ঠান বাভারিয়ান নর্ডিক। WHO জানিয়েছে 18 বছর বা তার বেশি বয়সীরা এই টিকা নিতে পারবেন। 4 সপ্তাহের ব্যবধানে নিতে হবে 2 ডোজের টিকাটি। প্রথম ডোজে এটি 76% ও দ্বিতীয় ডোজ নেয়ার পর 82% কার্যকর।
আফ্রিকায় মাঙ্কিপক্সের প্রকোপ বেশি হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে ওই অঞ্চলের দেশগুলোতে টিকা সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে হু। বৃহস্পতিবার আফ্রিকার সিডিসি ডিরেক্টর জানিয়েছেন, কেবল শেষ সপ্তাহেই ওই অঞ্চলে ৩,১৬০ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১০৭ জনের। আফ্রিকান ইউনিয়নের পরিসংখ্যান অনুসারে মহাদেশের ১৫টি দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের কথা জানা গেছে। এসব অঞ্চলে এই রোগে মৃত্যুর হার ২.৭৩%। শনাক্তদের মধ্যে ৪১% বয়স ১৫ বছরের নিচে বলে জানিয়েছে তারা। এছাড়া মোট শনাক্ত রোগীর মধ্যে পুরুষ ৬৩% বলে জানানো হয়েছে। প্রথমবারের মতো অনুমোদন পাওয়া মাঙ্কিপক্সের টিকার মাধ্যমে সংক্রামক এই রোগের প্রাদুর্ভাব ঠেকানো যাবে বলে ব্যাপক আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৈষম্যহীনভাবে টিকা সরবরাহ করা হবে, এটি প্রত্যাশা চিকিৎসকদের। হিজল জুবায়ের, বাংলাভিশন। চীনে ঝেজিয়াং প্রদেশের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বেবিনকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে সেখানে বইছে ঝোড়ো হাওয়া সহ প্রবল ঝড় বৃষ্টি। সোমবার ভোর নাগাদ ঝেজিয়াংয়ের তাইঝো ও জিয়াংঝু প্রদেশের কিরংয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনের ঝেজিয়াং প্রদেশের উপকূলে ধেয়ে আসছে টাইফুন বেবিনকা। ইতোমধ্যে শক্তিশালী এই টাইফুন মোকাবেলায় জরুরি প্রস্তুতি গ্রহণ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া কেন্দ্র এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে হলুদ সতর্কতা জারি করেছে। শনিবার টাইফুন বেবিনকা ঝেজিয়াংয়ের ঝৌঝান শহরের কাছাকাছি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান করে। টাইফুনটি প্রতি ঘন্টায় দ্রুত বেগে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। তারা বলছে, টাইফুন বেবিনকা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সোমবার ভোরে ঝেজিয়াংয়ের তাইঝো এবং জিয়াংশু প্রদেশের কিডংয়ে আঘাত আনতে পারে। টাইফুনের প্রভাবে ঝেজিয়াং, ফুজিয়ান এবং তাইওয়ান দ্বীপের কিছু অঞ্চলে শনিবার সকাল ৮টা থেকে রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। শুক্রবার ঝেজিয়াংয়ের ফেংহো অঞ্চলের জেলেরা তাদের নৌকাগুলো পরীক্ষা করেন। টাইফুন মোকাবেলায় দায়িত্বরত কর্মকর্তারা জানান, জেলেদের সমুদ্রে কাজ করা থেকে বিরত রাখতে টহলের প্রস্তুতি নিচ্ছেন তারা। ঝুঁকি মোকাবেলায় তারা সতর্ক রয়েছেন। শুক্রবার বিকেলে দ্বীপের কাছাকাছি থাকা কিছু রিসোর্ট ও যাত্রীবাহী জাহাজের কার্যক্রম এবং পর্যটকদের ভ্রমণে স্থগিতাদেশ দেয় তাইঝো শহরের কর্তৃপক্ষ। ইরফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।